প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 সালের প্রিয় শিক্ষার্থী 21 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমাদের যে x ইকুয়াল হাফ -1 প্লাস √3 মাইনাস এবং y ইকুয়াল হাফ -1 মাইনাস √3 আবার -3 হলে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ারের মান কত? তাহলে আমরা জানি ওমেগা সমান হাফ -1 প্লাস √3 মাইনাস আর ওমেগা স্কোয়ারের মান হচ্ছে এটারই অনুবন্ধী মানটা হবে হাফ -1 মাইনাস তাহলে এখন দেখো আমি যদি এটা হচ্ছে আমার অতএব এখান থেকে আমি লিখতে পারি x ইকুয়াল ওমেগা আর y ইকুয়াল ওমেগা স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এখন আমাদের কি মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে হবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার, তার মানে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা 4। তার মানে আমরা জানি ওমেগা কিউব এর মান হচ্ছে 1, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস 1 আর এইখানে আমি লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে সেক্ষেত্রে এইখানে ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে এখানে হয়ে যাবে 1 আর এখানে ওমেগা স্কোয়ার, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1। আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান হচ্ছে 0, তার মানে 1 মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে -1, তাহলে সেক্ষেত্রে -1 প্লাস 1 ইকুয়াল কত 0। এটাই আমাদের 22 নম্বর কোশ্চেনটা হচ্ছে পারমুটেশন শব্দটি কতভাবে পুনরায় সাজানো যায় যেখানে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন হবে না। এখন আমরা সাধারণত জানি পুনরায় কথাটা থাকলেই এক বিয়োগ করতে হয়, কিন্তু আমি আজকে এটার একটু ব্যাখ্যা দিব যে সব সময় এক বিয়োগ করতে হয় না। যেমন এই অঙ্কটাকে সলভ করি, পারমুটেশন মোট শব্দটিতে মোট অক্ষর আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে পারমুটেশন শব্দটিতে মোট অক্ষর আছে 11, স্বরবর্ণ আছে 5টি এবং ব্যঞ্জনবর্ণ আছে 6টি। এখন আমাকে বলা হয়েছে যে এই স্বরবর্ণের কোনো পরিবর্তন হবে না। স্বরবর্ণের পরিবর্তন বলতে স্বরবর্ণের অবস্থানে পরিবর্তন হবে না, যে অবস্থানে আছে সেই অবস্থানেই থাকবে। অর্থাৎ অবস্থানে পরিবর্তন যে স্বরবর্ণগুলো অবস্থানে পরিবর্তন করতে পারবে না সে স্বরবর্ণের পিছনে সুপারগুলো আটা লাগিয়ে দাও, অন্যটা ধরতে পারবে না, মানে অবস্থান করতে পারবে না বলতে মানে নতুন অবস্থান করতে পারবে না, অবস্থান পরিবর্তন করতে পারবে না বলতে নড়তেই পারবে না। তার মানে ও যে অবস্থানে আছে সেই অবস্থানে ফিক্সড থাকবে, সেইখানে ওইগুলো নিয়ে আর কোনো কাজ করা যাবে না। তার মানে বাকি যে সব ব্যঞ্জন বর্ণগুলো আছে শুধুমাত্র সেইগুলো সাজাইতে হবে। তোমরা একটা কথা মনে রাখবা, যে জিনিস যে বস্তুই বলুক, জিনিস বলুক, অক্ষর বলুক, বর্ণ বলুক, যাই বলুক, যদি অবস্থানে পরিবর্তন করতে না বলে তাহলে তুমি হচ্ছে এই আইকার আটা লাগাই দিবা ওই বর্ণ বা ওই বস্তুর পিছনে লাগাই দিয়ে ওটাকে ফিক্সড করে দিবা, ওটা নড়াচড়া করবে না, শেষ। তার মানে যদি নড়াচড়া না করে তাহলে তার বিন্যাস হলো না, তার মানে ওই অবস্থানে ঠিক থাকবে, বাকিগুলো শুধু নড়াচড়া করবে। বাকি বর্ণগুলো কয়টা আছে? 6টা, তাহলে 6টা জিনিসকে সাজানো যায়, অতএব সাজানো যাবে কয়টি? 6 টি আছে 2টা, তার মানে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে হবে। ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 720 আর 2 ফ্যাক্টরিয়াল মান 2 মানে 360। এটা হচ্ছে আমার সাজানো। এখন আমাকে কেন একটা কথা বলা হয়েছে পুনরায় সাজানো বলতে দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো, এই পারমুটেশন শব্দটি আমার শুরু হয়েছে পি দিয়া, আর পি হচ্ছে আমাদের এখানে ব্যঞ্জন বর্ণ, তাই এইটাই একটা হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ দিয়া সাজানো অবস্থা। তার মানে আমাকে অতএব পুনরায় সাজানো যায় 360 থেকে 1 বিয়োগ 359। কিন্তু আমাকে যদি এখানে পি না দিয়ে যদি আমাকে বলা হয়তো, এখানে যদি এটা দিয়ে বলা হয়তো
আরমোটেশন শব্দটি কত প্রকারে পুনরায় সাজানো যায়, যেখানে স্বরবর্ণের কোনো অবস্থানে পরিবর্তন নাই। সেই ক্ষেত্রে কিন্তু আমার এই আরমোটেশন শব্দটি কিন্তু ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় নাই, সেক্ষেত্রে আমাকে এখানে এক বিয়োগ করার কোনো দরকারই নাই, এটাই হবে আমার কাঙ্ক্ষিত আনসার। মানে এটা কিন্তু আমরা ভুল জানি যে পুনরায় শব্দটি যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে তাহলে আমাকে সবসময় এক বিয়োগ করতে হয়, কিন্তু তা কিন্তু না। এইখানে দেখো আরমোটেশন শব্দটি কিন্তু পুনরায় কথা বলা উল্লেখ আছে, তারপরেও এক বিয়োগ করি নাই, কারণ শুরু তো আমার ব্যঞ্জন বর্ণ দেওয়া হয় নাই। কথা কি বুঝতে পারলাম? 23 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 2/x⁶ মানে এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান কত। তাহলে আমি এই প্রায় সচরাচর এই ধরনের প্রশ্ন অনেকেই আবার যে আর ইকুয়াল এনপি মাইনাস পি মানে কিউ কি যেন একটা সূত্র করে, এগুলো কিচ্ছু করব না। আমরা জানি যে যদি আমার দ্বিপদী বিস্তৃতি থাকে, দ্বিপদ থাকার 3 পদ থাকার 4 পদ থাকার 5 পদ থাকে, তারা প্রত্যেক পদে গুণন অবস্থায় থাকে। তাহলে এখন দেখি এই যে এক্স স্কোয়ার আর এখানে 2/x, এরা কি থাকবে? গুণন অবস্থায় থাকবে। ছোট্ট একটা ক্যালকুলেশন, এই যে এটার এ এটার বি, তার মানে এই দুই পদের যোগফল হবে আমার 6। এই দুইটা পাওয়ারের যোগফল হতে হবে আমাকে 6। তার মানে এখানে দেখো আবার এক্স এর যে ঘাত এইটা আমাকে 0 হইতে হবে। তাহলে এখানে এক্স এর ঘাত 2, তার মানে ভিত্তি পাওয়ার উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তার মানে এখানে পাচ্ছি আমি 2a, আর এখানে দেখো এক্স এর পাওয়ার হচ্ছে 1, আর এটা যদি উপরে চলে যায় তাহলে হবে -1 মানে -b। এই দুইটার এক্স এর পাওয়ারটা হইতে হবে আমাকে 0। এক্স বর্জিত পদ বলো, এক্স মুক্ত পদ বলো, এক্স পদ অনুপস্থিত, ধ্রুবক পদ, এক্স পদ থাকবে না, নানান ধরনের কথাবার্তা, কিন্তু রেজাল্ট একটাই। তাহলে ছোট্ট একটা ক্যালকুলেশন এখানে করে নাই, দেখো এটা কেটে যায়, তাহলে 3a ইকুয়াল কত 6, a ইকুয়াল কত 2, তাহলে a ইকুয়াল যদি 2 হয় আর a প্লাস b সমান যদি 6 হয়, b এর মান অবশ্যই 4 হইতে হবে। তাহলে এখন দেখো এইখানে b এর মান 4 আর এখানে এর মান 2 বসাও। একটু ভালো করে খেয়াল করে দেখো, এইখানে 2 দুগুণে 4 আর এখানে -4, এক্স এর পাওয়ারটা 0 হয়ে যাচ্ছে। আমার দ্বিপদী বিস্তৃতি এখনো কমপ্লিট হয় নাই। সবসময় একটা কথা মনে রাখবা যে সহগ সমান পদের বিন্যাস। সহগ কি? এই যে এটার সাথে যে গুণ অবস্থায় থাকবে সেই সহগটা, সেই জিনিসটা হচ্ছে সহগ। আর সহগ সমান হচ্ছে আমার পদের বিন্যাস। মোট পদ আছে 6টা, আর এখানে একই রকম পদ আছে, এখানে 2টা আর এখানে 4টা। এর একটা ক্যালকুলেশন করব। দেখো 6 ফ্যাক্টোরিয়াল বলতে 6 গুণন 5 গুণন 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 গুণন 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল চলে যাবে, আর আমরা জানি 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2, আর এখানে x আর x চলে যাবে ইন্টু টু দি পাওয়ার কি হবে 4। তাহলে এখানে 3 দুগুণে 6। একটু দেখো এইখানে আমাদের 3 5 15, অথবা এখানে 3 গুণন 5 গুণন টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার 16। তাহলে 5 16 হচ্ছে 80, তাহলে 5 16 80, 3 80 240, এটা হচ্ছে আমার 24 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের খুবই সহজ একটা কোশ্চেন, যে ইন্টিগ্রেশন √e⁻x dx এর রেজাল্টটা কত হবে। তাহলে একটু এটা যদি আমি ভেঙে লিখি, তাহলে e⁻x ভাগ কত 2ex। তার মানে এখানে চিন্তা করে দেখো e⁻x কে ইন্টিগ্রেশন করলে e⁻x পাওয়া যায়, আর এখানে মানে x কে 2 দ্বারা ভাগ করেছি, এখানেও আমি রেজাল্টকে 2 দ্বারা ভাগ করে দিব। তার মানে কি হবে 2√e⁻x, এটাই হবে আমার 25 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের। এইখানে দেখো ইন্টিগ্রেশন tan sin ইনভার্স x ডিভাইডেড √1 - x² dx, এটাকে একবার ইন্টিগ্রেশন আমাকে করতে হবে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই সাইন ইনভার্স ডিফারেন্সিয়েশন করি তাহলে পাওয়া যায় 1 ডিভাইডেড √1 - x²। তার মানে এই সাইন ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে এই √1 - x² পাওয়া যাচ্ছে। তার মানে আমি এখানে এই z সমান আমি সাইন ইনভার্স x ধরে নিব, তাহলে dz কি হবে 1 ডিভাইডেড √1 - x² ইন্টু কত হবে। তাহলে আমি যদি এই মানগুলো এখানে ইনপুট করি, তাহলে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স x সমান ধরেছি আমি z, এই যে z, আর এখানে dx √1 - x², dx √1 - x² এর মানটা হচ্ছে আমার dz। তাহলে tan z কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় ln sec z প্লাস c। তার মানে এখানে কি হবে ln sec z হচ্ছে আমার সাইন ইনভার্স
26 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের 4 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোকে যদি যে কোনো একটি দ্বৈবচনের মাধ্যমে নিলে সেই সংখ্যাটি মৌলিক এবং 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। তার মানে 4 থেকে আমি এখানে সলভটা দেই, 4 থেকে 15 পর্যন্ত সংখ্যা কত হবে, 15 বিয়োগ 4 যোগ 1। তার মানে এখানে কত হবে, আমার কয়টা সংখ্যা হবে, 15 থেকে 4 বাদ দিলে 11 আর 1 12। তাহলে এখন দেখো এই মৌলিক সংখ্যা 4-এর পর থেকে মৌলিক সংখ্যা কয়টা আছে, মৌলিক সংখ্যা আছে কত হবে, 4-এর পর থেকে কিন্তু 5, 7, 11 আর 9, মোট সংখ্যা কিন্তু 12, মানে 11, তারপরে হচ্ছে 13, তারপরে তো 15 তো আর নাই। তাহলে এখন দেখো এবার 3 দ্বারা বিভাজ্য বা 3-এর গুণিতক 4-এর পর থেকে 6, 9, 12। তাহলে এখানে কিন্তু 15 হচ্ছে আমার 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে মোট সংখ্যা আছে 4টি, এখানে মোট সংখ্যা আছে আমার 4টি, তাহলে টোটাল সংখ্যা হবে আমার যোগ করলে 8টি। তাহলে এখন দেখো সম্ভাবনা সমান 8 ভাগ এখানে 12 সমান, যদি আমি 4 দিয়ে কাটাকাটি 4 দুগুণে 8, 3 4 12, এটা হবে আমার 27 নম্বর কোশ্চেনটা। আমাকে বলা হয়েছে দুইটি সমান মানের বলে লব্ধি কত। তাই দুটি সমান মান বলতে একটু ভালো করে খেয়াল করে দেখো, লব্ধি তো যেদিকে তোমার হচ্ছে ভর বেশি হয় বা বল বেশি হয়, লব্ধি তো সেদিকেই কাজ করে। এখন এখানে দুইটা বলই আমার সমান, তার মানে এখানে দেখো একটা বল যদি আমি এই দিক দেই আর একটা বল যদি এই দিক দেই, তাহলে এখানে লব্ধি বল কত হবে, এটা যদি পি হয় এটা আমার কি হবে, পি হবে। তার মানে দুইটি লব্ধি বল বলতে সবগুলো বলের যোগফল। তাহলে সমান মানের বল যদি দুই দিক ক্রিয়া করে, তাহলে একটা যদি প্লাস পি হয় আর একটা হবে আমার মাইনাস পি, অর্থাৎ 0 হবে আমার আনসার। দুটি সমান মানের লব্ধি সবসময় আনসার হবে আমার। 28 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের একটি চলন্ত ট্রেনকে ব্রেক করে 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো, ট্রেনটির গড় মন্দন 70 মিটার পার সেকেন্ড হলে এর গতিবেগ কত। আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এ টি, এখানে গতিবেগ ভি, ইউ হচ্ছে আদিবেগটা 0, এখানে কিন্তু আদিবেগ দেওয়া নাই, আদিবেগটা আমার 0। এখানে আমার দেখেন এই যে মন্দন বলছে, এখানে কিন্তু ত্বরণ বলেনি, মন্দন হলে কি হয়, ঋণাত্মক হয়, -70 গুণন এখানে 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হয়েছে, মানে ব্রেক করা হয়েছে, ব্রেক করলে সময়টাও কি হয়, ঋণাত্মক হয়, -10, তার মানে কি হবে আমার 700 মিটার পার। সলভ করতে গিয়ে যদি আমার এখানে দেখো, যদি উভয়পক্ষে আমি অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে একবার অন যোগ করে একবার অন বিয়োগ করি, কেন করব সেটা একটু পরেই আমরা বলি। একটু দেখো NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস NCN মাইনাস 1, দেখো প্রথমে একবার 1 যোগ করেছি, পরে একবার মাইনাস অর্থাৎ 1 বিয়োগ করেছি। তাহলে এখানে দেখো এটাকে আমার লেখা যায় 1 প্লাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1, মানে টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হবে আমার অ্যান্সার। যেমন আমি যদি এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতি করি, তাহলে এখন কী পাবো আমরা দেখো 1 প্লাস NC1 1 টু দি পাওয়ার কত n মাইনাস 1 x টু দি পাওয়ার কত হবে 1, প্লাস NC2 1 টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কোয়ার, প্লাস NC3 1 এর পাওয়ার n মাইনাস 3 x কিউব, প্লাস চলতে চলতে কিন্তু একটা সময় গিয়ে কী হয়ে যাবে NCN x টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস n ইন্টু x টু দি পাওয়ার কী হয়ে যাবে n। তাহলে একটু ভালো করে একটু খেয়াল করে দেখেন, এইখানে যদি আমি 1 প্লাস NC1 ইন্টু এক্স প্লাস NC2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস NC3 x কিউব প্লাস এভাবে কিন্তু NCN x টু দি পাওয়ার n হয়ে যাবে, তাই হবে কিনা। তাহলে এইখানে যদি আমি x এর কাছে 1 বসায় দেই, তার মানে x এর কাছে যদি 1 বসাই, তাহলে এখানে কি হবে 1 প্লাস NC1 ইন্টু n প্লাস NC2 ইন্টু 1 স্কোয়ার NC3 ইন্টু 1 কিউব, প্লাস চলতে আছে NCN x টু 1 এর পাওয়ার n
দেখো আমি যদি এক্স এর কাছে যদি 1 বসাই দেই তাহলে আমি এই ধারাটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এইখানে কিন্তু এই মূল ধারাটার সূত্র হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমি যদি এইখানে এক্স ইকুয়াল 1 বসাই তাহলে এখানে কিন্তু আমার এই যে এইখানে কিন্তু আমার 1 প্লাস 1 টু দি পাওয়ার এন হয়ে যাবে। তার মানে 30 নম্বর কোশ্চেনটা আমাদেরকে এভাবে বলা হয়েছে যে এফ অফ এক্স ইকুয়াল -1 মডুলাস অফ 1 মাইনাস এক্স এর রেঞ্জ কত। তাহলে বিষয়টা একটু খেয়াল করে দেখো, এক্স এর মান আমি যাই বসাই, পজিটিভ বসাই আর নেগেটিভ বসাই, এফ অফ এক্স এর মান কিন্তু আমি নেগেটিভই পাবো। এক্স এর মান 1 বসাও, দেখো এক্স এর মান কিন্তু এখানে 1 বসানো যাবে না, 1 মাইনাস 1 মানে কিন্তু 0, সেটা কিন্তু আমার অসংজ্ঞায়িত হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আমাকে ডোমেন কিন্তু অন হওয়া যাবে না, ডোমেনের মান কিন্তু অন হওয়া যাবে না, কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে রেঞ্জ। রেঞ্জ বলতে এই সীমার বিস্তার, রেঞ্জ বাংলা শব্দ হচ্ছে বিস্তার বা প্রতিচ্ছবিটা কত দূর যাবে। মানে তুমি যদি তোমার রৌদ্রের আলোতে যদি তুমি তোমার ছায়া দেখতে পাও, তাহলে তুমি যদি ডোমেন হও তাহলে তোমার ছায়াটা হবে রেঞ্জ, মানে সর্বোচ্চ বিস্তার তোমার ছায়াটা কত দূর যেতে পারবে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, এইখানে কিন্তু আমি এক্স এর মান যাই বসাই আমার প্রত্যেকটা মানই ঋণাত্মক মান পাবো। এক্স এর মান 2 বসাও, 3 বসাও, 4 বসাও, 5 বসাও, 7 বসাও, যাই বসাও এক্স এর মান কিন্তু আমার ঋণাত্মক আসবে, কারণ নিচে যাই আসবে পজিটিভ হয়ে যাবে আর উপরে সবসময় আমার নেগেটিভ থাকবে। তাহলে এখন দেখো আমি এভাবে বলতে পারি যে 1 মাইনাস এক্স অর্থাৎ -1 মডুলাস অফ 1 মাইনাস এক্স লেস দেন 0। আর লেস দেন 0 বলতে কোনোদিনও শূন্য হবে না, তুমি কোনোদিনও এই ফাংশনের মানটা বিস্তার শূন্য পাবে না, শূন্য চাইতে সবসময় কম। অর্থাৎ তোমার রেঞ্জটা হবে -ইনফিনিটি থেকে এফ অফ এক্স লেস দেন হবে আমার 0, -ইনফিনিটিও পাবো না, 0 পাবো না, এটাই আমার